তোমাদের মধ্যে কতজন বিশ্বাস করো যে কোনো ব্যক্তি মারা যাবার পর হয়তো কোনো না কোনোভাবে তার মায়া মারা যাবার পরও আমাদের সঙ্গেই থেকে যায়? নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। আজকের ঘটনাটা না কিরম বলবো, যেমন অদ্ভুত একটি ঘটনা আর তেমনই বলতে পারো স্যাক্রিফাইসের ঘটনা। আজকের ঘটনাটা প্রচণ্ড বলতে পারো সব কিছু মিশ্রণ পাবে ঘটনাটার মধ্যে। যেমন আর কি ভয়ঙ্কর ঘটনাটা, ঠিক তেমনই একজন আছে যিনি ঘটনাটা পাঠিয়েছেন, তার স্যাক্রিফাইসের একটি ঘটনা। মানে বলতে পারো ঘটনাটা শুনে তোমরা ইন্সপায়ার হতে পারবে কিছু কিছু লোক। আর সত্যি ঘটনাটা খুব সুন্দর একটি ঘটনা আর ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করছি যত ঘটনাটা এগোবো আমরা, আশা করছি যতটা ঘটনাটা তোমরা শুনবে তত বুঝতে পারবে যে কথাগুলো আমি কেন বলছি। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকে 93 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই এপিসোড শুনছো অথবা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে বলছি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দাও আজকে তোমরা কে কোথা থেকে শুনছো এবং তোমাদের কেমন লাগছে আজকের এপিসোড। ঘটনা পাঠে আমি রাজ, শুরু করছি আজকের 93 নম্বর এপিসোড। নমস্কার রাজ ও প্রিয় প্রেতজনী পরিবার, আমি মিনতি দেবনাথ বালুরঘাট থেকে ঘটনাটি লিখছি। প্রায় অনেক দিন পর, এই সবে কদিন হয়েছে আমি একটু শান্তিতে রয়েছি। এর কারণটাও তোমরা ঘটনায় জানতে পারবে। তাই ভাবলাম যে আমার সাথে ঘটা ঘটনাটি তোমাদের সঙ্গে যদি ভাগ করে নিতে পারি তবে হয়তো আমার ভয় কিছুটা হলেও কমবে। তাই আজকে ঘটনাটা লিখতে বসলাম। আর রাজ, সত্যি বলছি, প্রত্যেক সপ্তাহে এখন তোমার ঘটনা শোনাটা আমার কাছে একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর আমার সঙ্গে আমার স্বামীও তোমার ঘটনা শোনে। যখন তোমার 500 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি তোমাকে ফলো করি। বলতে পারো আমি একজন তোমার ঘটনার অনেক পুরনো ভক্ত। ভালোবাসা নিও ও প্লিজ এই ঘটনাটা সিলেক্ট করো, আমার ভালো লাগবে। এবার ঘটনায় আসছি। ছোট থেকেই আমি একটা স্ট্রিক্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার ইচ্ছা ও অনিচ্ছা কোনো কিছুতেই আমার বাড়ির লোক তেমন লক্ষ্য দেয়নি প্রথম থেকেই। যত বড় হয়েছি তত বুঝতে শিখেছি যে হ্যাঁ, এটা ঠিক যে আমার বাবা আর মা আমার জন্য ছেলেবেলা থেকে যা যা ডিসিশন নিয়েছে তার মধ্যে প্রায় বেশিরভাগটাই আমার ভালোর জন্য। তাই আমিও তেমন কিছুই বায়না করতাম না। আমার মা আর বাবা যেমন বলতো আমিও ঠিক তেমনই করার চেষ্টা করতাম। হ্যাঁ, এটা ঠিক, আমার মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আমার বাবা মার কথা মেনে চলতে হতো। তবে এটা ভেবেছিলাম, হয়তো বলতে পারো এটা আমার ছোট্ট একটি ইচ্ছা ছিল যে আমার সঙ্গে যার বিয়ে হবে সে হয়তো আমার ইচ্ছাগুলোকে সম্মান করবে। হয়তো আমার মতন এমন অনেক মেয়ে আছে যারা আমার এই কথাটার সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারবে। যত বড় হতে শুরু করলাম বাড়িতে আমার বিয়ে নিয়ে কথা উঠতে শুরু হলো। বিয়ের কথা উঠতেই আমাদের বাড়ির পুরোহিত মশাই আমার বাড়ির লোককে জানালেন যে আমার যদি 30 বছর বয়সের আগে বিয়ে হয় তবে আমার বরের ভীষণ বড় একটা দুর্ঘটনার সম্ভাবনা আছে। হয়তো এই দুর্ঘটনায় সে মারাও যেতে পারে। আর বিয়ে যদি তাড়াতাড়ি দিতেই হয় তবে এমন একটি ছেলেকে খুঁজে বের করতে হবে যার প্রথম পক্ষের বউ মারা গেছে নয়তো কোনো ক্রমে চলে গেছে, অর্থাৎ এক কথায় ডিভোর্সি ছেলে। তা আমার বাবা মা এই সব কিছুই নিয়তি মেনে ডিভোর্সি ছেলে খুঁজতে শুরু করে। কারণ বেশি দেরি করলে অনেক মেয়েরাই জানে যে মেয়েদের জন্য ছেলে খুঁজতে প্রচণ্ড অসুবিধা হয়। তাই আমার বাবা আর মা দুজনে মিলে ডিভোর্সি ছেলে খুঁজতে শুরু করে। অনেক ছেলেই সম্বন্ধ দেখতে আসে, তবে তেমনভাবে বলতে আমার তাদের মধ্যে একজনকেও পছন্দ হয়নি। 3 মাস পরে আরও একটি ছেলে পাওয়া গেল। তার প্রথম পক্ষের বউ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল। তবে আমাদের পুরোহিত মশাই জানিয়েছিলেন যে তার প্রথম পক্ষের বউ মারা যাওয়ার কারণ ওই ছেলেটা নাকি মাঙ্গলিক দোষ ছিল এবং মাঙ্গলিক দোষের কারণেই ওর প্রথম পক্ষের বউ মারা গিয়েছিল। আমাদের দুজনের কুষ্টিও মিলিয়ে দেখা হয়, দুজনের কুষ্টি খুব ভালোভাবে ম্যাচ করে এবং আমাদের পুরোহিত এটাও জানায় যে এরপর জীবনহানির আর কোনো সমস্যা নেই। ওই ছেলের মাঙ্গলিক দোষও কেটে গেছে। আর ছেলেটার খুব একটা বয়সও নয়, আমার থেকে মাত্র 4 বছর বড়। ভালো চাকরিও করতো, ফ্যামিলিও খুব ভালো। আর বিশেষ করে আমার ওর ব্যবহার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিল।
আমার বাবা ওদের আশেপাশের বাড়ির লোকের থেকে খবরও নেয়। আশেপাশের লোকও তাদের নামে খুব একটা খারাপ কথা বলেনি। তাই আমার বাবা একবার মায়ের সাথে গিয়ে তাদের বাড়িতে একেবারে পাকা কথা বলে আসে। পাকা কথা বলার 4 মাস পর ডিসেম্বর মাসের শেষের দিকে আমাদের নিয়ম মতেই বিয়ে হয়। আমি জানি কথাটা শুনতে হয়তো অনেকেরই ভীষণ অদ্ভুত লাগবে, তবে বিয়ে হবার 2 থেকে 3 দিনের পর আমাকে ও একটা কথা বলেছিল যে আমার প্রথম পক্ষের বউ তোমার বর্দি হবে। জানি এই পৃথিবীতে নেই, তবে আমি সত্যি ওকে প্রচণ্ড ভালোবাসতাম। আর হ্যাঁ, ওর ভালোবাসাটা প্রথম পক্ষের বউয়ের জন্য সত্যিই ফুটে উঠত। আর হ্যাঁ, তার এই কথা অর্থাৎ তার প্রথম পক্ষের বউয়ের প্রতি ভালোবাসাটা সত্যি তার মধ্যে প্রত্যেক দিন ফুটে উঠত। জানি না কেন এইসবের মধ্যে আমার কোনোদিনই খারাপ কিছু লাগতো না। ও ঠিক প্রত্যেক দিন স্নান করে উঠে নিয়মিত কিছুক্ষণ বড়দির ফটোর সামনে দাঁড়িয়ে থাকতো। বড়দি অর্থাৎ ওর প্রথম পক্ষের বউ। আবার ঠিক তেমনই নিয়ম করে প্রত্যেক দিন আমাকে সিঁদুর পরিয়ে দিত। এটা সত্যি একটা সময় আমি ওকে প্রচণ্ড ভালোবেসে ফেলি। আর হয়তো এটাই স্বাভাবিক। ও এটাও বলেছিল যে হয়তো বড়দি চলে যাওয়ার পরও বিয়েও করতো না, তবে ওর বাবা আর মা সব দিকটা একা সামলে উঠতে পারছে না, তাই ও বিয়ে করতে বাধ্য হয়। তবে ও কোনোদিন আমার অবহেলা করবে না, এটাও আমাকে বলেছিল। তবে যতদিন আমি আর ও কাছাকাছি আসিনি ততদিন সবটা ঠিকঠাক ছিল। তবে 1 থেকে 1.5 বছর পর যেমন স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, আমাদের মধ্যেও ঠিক তেমনই একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। ঠিক এরপর থেকেই হয় আসল ঘটনার সূত্রপাত। একদিন দুপুরবেলা আমি দুপুরবেলার খাবার দাবার খেয়ে আমারই ঘরে টিভি দেখছিলাম, আর আমার বাবা মা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি তাদের ঘরে ভাত ঘুম দিচ্ছিল। জানি না টিভি দেখতে দেখতে কখন আমার চোখ ঘুমে ঢলে পড়েছিল। ঠিক তখনই আমার নাকে বীভৎস একটা পচা গন্ধ আসে, এবং আমার ঘুম তখন এতটাই জোরালো হয়ে এসেছিল যে কোনো ক্রমে একদম অল্প অল্প করে চোখ খুলে আমি যেন তাকাতে পারছিলাম না। তবুও অল্প অল্প চোখ খুলে দেখলাম কোনো একটা মহিলা। আবছা চোখে অন্তত এটুকুনি বুঝলাম যে তার সিথি ভর্তি লাল সিঁদুর, লাল পাড়ে শাড়ি পরে একজন পুরুষকে হাত ধরে যেন আমার ঘর থেকে নিয়ে চলে যাচ্ছে। আর আর পুরুষটা আর কেউ নয়, আমার স্বামী। থরমর করে উঠি আমি, তবে সেই আষ্টে গন্ধটা তখনও যেন আমার নাকে আসছিল। শীতকালে আমি যেন স্নান করে যাচ্ছিলাম ঘামে। ভয় তাড়াহুড়ো করে আমার বরকে ফোন করি এবং জিজ্ঞাসা করি যে ঠিক আছে কিনা। আর এই কথা শুনে সেও প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। সে জানায় যে হ্যাঁ, সে ঠিকই আছে। বাড়িতে এসে আমার বর জিজ্ঞাসা করে যে কি হয়েছিল তখন, এত ভয় কেন আমি তাকে ফোন করেছিলাম। উত্তরে যেন তেন ভাবে একটা উত্তর দিয়ে আমি সেদিনকারে কাটিয়ে দিই, কোনো কথাই তাকে জানতে দিই না। পরের ঘটনাটা হয় ঠিক তার 2 দিন পর। তখন রাতের বেলা আমার বর কাজে থেকে ফিরেছে, ঘরে বিশ্রাম করছিল, আর আমি রান্নাঘরে রাতের খাবারের জন্য তোড়জোড় করছিলাম। আমি জানি না রাজ, তখন আমার কি হয়েছিল। কড়ার মধ্যে ফুটন্ত তেল টকবগিয়ে ফুটছিল। আমি যেন কোনো কিছুর দ্বারা হিপনোটাইজ হয়ে গেছিলাম কিনা আমি ঠিক জানি না। আমি যেন আমার মধ্যেই ছিলাম না। ওইটুকু সময় আমার সঙ্গে যে কি হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। আমি জানি না তখন আমার সঙ্গে কি হতে যাচ্ছিল। আমাকে যখন আমার বর চিৎকার করে তার দিকে টেনে নেয় তখন যেন আমার জ্ঞান ফেরে। আমি যেন তখন সম্পূর্ণ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমার বর আমার উপর ভীষণ চিৎকার করছে। কি হয়েছে জিজ্ঞাসা করতে সে বলে আমি নাকি কড়ার ফুটন্ত তেলের দিকে একভাবে তাকিয়ে ধীরে ধীরে আমার মুখ নাকি সেই তেলের দিকে নামিয়ে দিচ্ছিলাম। আর হয়তো আমার বরের আর কিছুক্ষণ দেরি হলেই যে কোনো রকমের অঘটন ঘটে যেতে পারতো আমার সঙ্গে। কথাটা শুনে আমি আঁতকে উঠি। কি হয়েছিল বা কেনই আমি ওরকম করলাম সত্যি এর কোনো উত্তর থাকে না আমার কাছে। পরে আমার শাশুড়ি ও শ্বশুর দুজনে মিলে ভীষণ ভালোভাবে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ওরকম কেন করছিলাম।
এর কোনোই উত্তর দিতে পারি না আমি তাদেরকে। ঠিক এই ঘটনার পর থেকে আমি প্রত্যেক রাতে একই স্বপ্ন দেখতাম। ওই একই, স্মৃতিতে সিঁদুর ভর্তি একটি মহিলা আমার বরকে ঘর থেকে কোথায় যেন নিয়ে চলে যাচ্ছে। আর অনেকবার একই স্বপ্ন দেখার পর বুঝতে ভুল হলো না যে ওই মাথায় সিঁদুর ভর্তি মহিলাটা কে। ওটা আর কেউ নয়, আমার বরের আগের পক্ষের বউ, অর্থাৎ বর্দি। বারবার ঘুমের মধ্যে মনে হতো যেন কেউ আমার গলা চেপে ধরছে, আমাকে যেন প্রত্যেক দিন কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে কেউ। একদিন তো এমনও হয়, সিঁড়ি থেকে নামছিলাম, আমি পুরো স্পষ্ট বুঝতে পারলাম দোতলার সিঁড়ি থেকে ঠিক পেছন দিকে কেউ যেন আমাকে সম্পূর্ণভাবে সজোরে ধাক্কা মারল। আচমকা পড়ে গিয়েছিলাম, তবুও নিজেকে সামলে নিয়েছিলাম, তাই হয়তো বড় কোনো ক্ষতি হয়নি। আরও একটি ঘটনা ঘটে আমার সাথে। আমার বরের আগের পক্ষের বউ অর্থাৎ বর্দির একটি বিশাল বড় ছবি টাঙানো থাকতো আমাদের ঘরের ডান দিকের দেওয়ালে। এবার এখানেই ঘটে আসল ঘটনা। প্রত্যেক দিন প্রত্যেক রাতের বেলা করে কেন জানি না আমি অনুভব করতাম যে ওই ছবি দিয়ে যেন একজন জ্যান্ত মানুষের মতন কেউ অনবরত আমার দিকে তাকিয়ে আছে। আর শুধু তাকিয়েই নয়, রাগে হিংসায় যেন সে আমাকে দেখে জ্বলছে, যে কোনো সময় যেন সে আমার কোনো ক্ষতি করে দিতে পারে। এরপর দিয়ে আমি যেন সারাক্ষণ ভয় ভয় থাকতে শুরু করলাম। আর দেরি করলাম না, এই সম্পূর্ণ কথাগুলো আমি জানিয়ে দিলাম আমার বরকে। আমার বর অবশ্য প্রথমে এইসব কথায় বিশ্বাস করেনি, বলেছিল যে আমার মনের ভুল। তবে অনেকবার করে বলতে আমি ভয় পাচ্ছি দেখে সে আমার বাড়ির পুরোহিত মশাইকে একদিন ডেকে পাঠালেন। সেই পুরোহিত মশাই এসে জানালেন যে এই বাড়ির যে আগের পক্ষের বউ ছিল তার কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হলেও তার বরের মায়া সে ছাড়তে পারেনি। আর সে তার বরের নতুন বিয়ে ও আর নই, আর এই নতুন বউ, এই দুটোকে সে মেনে নিতে পারছে না। তাই সে বারবার চেষ্টা করছে যাতে বাড়ির নতুন বউয়ের কোনো ক্ষতি হয়ে যায়। তবে আপনাদের বাড়ির প্রতিষ্ঠিত কুলদেবতার কারণে তার এই প্রত্যেকটা প্রচেষ্টা নষ্ট হচ্ছে। আমি সমেত আমার সম্পূর্ণ শ্বশুর বাড়ির লোক প্রচন্ড অবাক হয়েছিলাম। আমার বর প্রায় ভেঙে পড়েছিল। আমি বুঝেছিলাম কষ্টটা। প্রায় গোটা 6 বছর পেরিয়ে যাওয়ার পরেও বর্দির প্রতি ওর ভালোবাসাটা আমি তখনও অনুভব করতে পারতাম। এতে সত্যি বলছি আমার কোনোদিন রাগ হয়নি, আর আমার মতে রাগ হবার কথাও নয়। তার থেকে বেশি আমি ওর এই অনুভূতিটাকে সম্মান করতাম। পুরোহিত মশাই এটাও জানিয়েছিলেন যে বাড়িতে পুজো করেও বা হোমযজ্ঞ করে তাতে কোনো লাভ কিছুই হবে না। তার থেকে ভালো সপরিবারে মিলে গয়াতে গিয়ে ওর নামে পিণ্ডদান করলে এতে হয়তো মুক্তি পাবে। এই শুনে গোটা 2 থেকে 3 দিন চুপ ছিল আমার বর। অনেক সময় ওকে লুকিয়ে লুকিয়ে কাঁদতেও দেখেছিলাম। আমি এটাও বলেছিলাম যে যদি তোমার এতই কষ্ট হয় তবে দরকার নেই, বর্দি যেমন আছে তেমন থাক। পুরোহিত মশাইকে বলে কোনো মাদুলি বা তাবিজ আমি ধারণ করে নেব, যাতে সে আমার বা তোমার কোনো ক্ষতি না করতে পারে। এই কথার উত্তর আমার বর প্রায় আমাকে 2 দিন পর দিয়েছিল। সে বলেছিল যে তাবিজ বা মাদুলি পড়লে সে আমাকে বা তোমাকে কোনো ক্ষতি করবে না, তবে ওর তো কষ্ট হবে, ওর এই কষ্ট দেখতে পারবো না। তার থেকে ভালো সে যেন মুক্তি পায়। প্রায় 6 দিন পর টিকিট কাটা হলো গয়ার জন্য। একদিকে আমি ও আমার স্বামী, ও অন্যদিকে বড়দির বাবা মা, তারাও প্রচণ্ড সাপোর্ট করেছিলেন আমাদেরকে। গয়াতে গিয়ে পিণ্ডদান করতে ধীরে ধীরে সমস্তটা ঠিক হয়। পরে আমাদের বাড়িতে একটি বড় করে পূজা ও হোমযজ্ঞ করা হয়। পুরোহিত মশাই বলেছিলেন যে আমাদের ঘরে তিনি আর কোনো অশুভ কিছু অনুভব করতে পারছেন না, অর্থাৎ বড়দি মুক্তি পেয়েছে। এই ঘটনার পর আমি এটুকু বুঝে গিয়েছিলাম যে মানুষের মৃত্যু হয় খালি দেহর, তার আত্মাটা সবসময় কোনো না কোনো ক্ষেত্রে তাদের সঙ্গেই থাকে, যাদেরকে সে ভালোবাসে। আর ভালোবাসাটা এমনই একটা জিনিস না, সে এ জন্মে বলো বা পরজন্মে, বা এই লোকে বা পরলোকে,
ভালোবাসা এমন একটা জিনিস, সেই ভালোবাসার কারণে যে কোনো রকম শক্তিকে মানুষ বেঁধে রাখতে পারে, যার কারণে বড়দি মারা যাবার 6 বছর পরেও আমার বরের সঙ্গে সেই ভালোবাসার কারণে সে থেকে গিয়েছিল। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগারই কথা। আমি জানি না কতজন তোমরা ঘটনাটাকে মানে শুনেছো, অথবা তোমাদের কেমন লাগলো ঘটনাটা, আমি সত্যিই জানি না। বাট সত্যিই বলছি, হয়তো প্রেতজনির এত এপিসোড আমি শুনিয়েছি, অনেক ভয়ঙ্কর, অনেক প্যাথেটিক, অনেক অদ্ভুত অনেক ঘটনা আমি শুনিয়েছি, কিন্তু এই ঘটনাটা না একদম অন্য স্বাদের একটি ঘটনা ছিল, একদম অন্য জোনের একটি ঘটনা ছিল। মানে একটা মানুষ কতটা স্যাক্রিফাইস করলে, কতটা বড় মনের মানুষ হলে, মানে তার বরের ওরকম প্রথম পক্ষের বউ যে আছেন, তার প্রতি তার একটা যে অনুভূতি, তাকে এতটা সম্মান করতে পারেন তিনি। তার কতটা বড় মন হলে তার বরের যে অনুভূতিটাকে সে এতটা পরিমাণে ভালোবাসতে পারে। আমি জানি না তোমরা কতজন আর কি আমার এই কথাটার সঙ্গে আর কি মানে কি বলবো রিলেট করতে পারবে, অথবা আমার এই কথাটার সঙ্গে তোমরা আর কি একমত হতে পারবে। বাট সত্যি এইটা করা কিন্তু প্রচণ্ড একটা কঠিনতম জিনিস, কারণ তুমি একজনকে ভালোবাসছো, আর সেই ভালোবাসাটাকে কিন্তু অন্য একজনের সঙ্গে তুমি ভাগ করে নিচ্ছ, যেই দুনিয়াতে নেই। এটা কতটা কঠিন জিনিস হয়তো বলে বোঝানো যাবে না। জানি ঘটনাটা মানে সত্যি আজকের ঘটনাটা মারাত্মক একটি ঘটনা ছিল, মারাত্মক ঘটনা। হয়তো এই ঘটনাটা আমার প্রেতজনির প্রত্যেকটা যতগুলো আমি এপিসোড শুনিয়েছি এখনো অবধি, সব থেকে বেস্ট ঘটনা আমার এটা লেগেছে আজ অবধি। থ্যাংক ইউ সো মাচ বিনোদ দিয়ে আজকের এই ঘটনাটা পাঠানোর জন্য, আর হ্যাটস অফ তোমাকে এরকম মানে কি বলবো এত স্যাক্রিফাইস করার জন্য, মানে এত কি বলবো, মানে আমার জাস্ট আমার নিজের কাছে কোনো কথা নেই সত্যি। আর তুমি অনেক বড় মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে মানে তুমি আর তোমার বর, তোমার সম্পূর্ণ পরিবার যেন ভালো থাকে। আর তোমার যে বড়দি অর্থাৎ তোমার বরের প্রথম পক্ষের বউ, সেও যেন যেখানে আছে সেখানে ভালো থাকে। আমরা প্রিয়জনী পরিবার থেকে সকলে প্রার্থনা করি যেন তোমরা ভালো থেকো। আর এরকম যদি তোমাদের কাছে ঘটনা থাকে তবে কিন্তু আমাদেরকে প্লিজ পাঠিও। আর তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো, কিভাবে পাঠাবে না, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডি, অর্থাৎ ইমেল আইডি আমাদের prejoni49@gmail.com তোমরা ঘটনা লিখে অথবা আমাদের ফেসবুকে রেকর্ডিং করে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারো। আর প্লিজ ঘটনাটাকে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। কমেন্ট এসে জানিও যে ঘটনাটা তোমাদের কেমন লাগলো। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।